ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য খুব সুখবর। আজকের ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের ভূগোল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা খাতা নিয়ে বসে যাও এবং প্রশ্নগুলি সকলেই নোট করে নাও। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের গুরুত্ব কতটা বেশি বা কম তা কিন্তু এই স্টার মার্ক বা অ্যাস্ট্রিক চিহ্নের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। মাথায় রাখবে, অ্যাস্ট্রিক চিহ্নের সংখ্যা যত বেশি থাকবে বুঝবে সেই প্রশ্নের গুরুত্ব তত বেশি এবং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথম অধ্যায় থেকে 2025 সালের উচ্চ মাধ্যমিকে যেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি হলো, প্রথমে যেটা অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য। সাধারণত এটা 2 মার্কের আসতে পারে, তবে কখনো কখনো 3 মার্ক হতেও পারে। পরে 2 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণ বলতে কী বোঝো? যদি এইভাবে আসে তাহলে অবশ্যই 3 নম্বরের আসবে। এরপরে যেটা দেওয়া রয়েছে 3 নম্বরের, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো। মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, নগ্নিভবন বলতে কী বোঝো? যারা খাতায় লিখছো অবশ্যই পজ করে করে ভিডিওগুলি থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু লিখে নিবে। 5 নম্বর প্রশ্ন, অ্যাকুইফার কাকে বলে বা অ্যাকুইফার বলতে কী বোঝো? এরপরে 6 নম্বর প্রশ্ন, চিত্রসহ গিজারের উৎপত্তি আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বরের আসবে পরীক্ষায় এলে। 7 নম্বর যেটা রয়েছে, মুক্ত অ্যাকুইফার ও আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য এটা, যে মুক্ত অ্যাকুইফার এবং আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য। যে মাথায় রাখবে যে আমি এখানে 2, 2 বা 3 এইভাবে প্রশ্নমান কেন দিয়েছি। যদিও প্রশ্নমান তোমাদের বড় প্রশ্নের মানগুলো হয়ে থাকবে 7 নম্বরে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সরাসরি 7 নম্বরের হবে না। নম্বরগুলো 2 + 3 + 2 এইভাবে হতে পারে, কিংবা 4 + 3 এইভাবে হতে পারে। ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে, এই জন্যই আমি কিন্তু 2 এবং 3 নম্বরের প্রশ্ন দিয়েছি। এখানে মনে হতে পারে যে অনেকগুলো প্রশ্ন, কিন্তু যদি 7 নম্বরের করে প্রশ্নগুলো হতো তাহলে কিন্তু খুব অল্প সংখ্যক কিন্তু প্রশ্ন হতো। এরপরে 8 নম্বর, গিজার কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের জন্য। স্থানীয় অ্যাকুইফার বলতে কী বোঝো? মোটামুটি গুরুত্বপূর্ণ। অ্যাকুইফার ও অ্যাকুইক্লোডের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 11 নম্বর যেটা রয়েছে, আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে? অবশ্যই করে যাবে, আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে। অ্যাকুইফিউজ কি? অ্যাকুইফিউজ বলতে কী বোঝো বা অ্যাকুইফিউজ কি? 2 নম্বরের মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে 13 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 6 মার্ক কিংবা 5 মার্ক আসতে পারে। কাস্ট অঞ্চলের সিঙ্কহোল, ডোলাইন ও পোলজি এবং পাতন স্তর কীভাবে গঠিত হয় চিত্র সহ আলোচনা করো। এখানে 3টে দিবে পরীক্ষায়, যেটা দিবে 3টে, সিঙ্কহোল, ডোলাইন, পোলজে, অথবা সিঙ্কহোল, ডোলাইন, পাতন প্রস্তর কীভাবে গঠিত হয় আলোচনা করো। মাত্র 3টে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে দেবে এখানে, সবটা কিন্তু একসাথে দেবে না। এরপরে 14 নম্বর, অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকার মধ্যে বলতে কী বোঝো? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 15 নম্বর প্রশ্ন, কাস্ট অঞ্চলের ড্রিপস্টোন বা পাতন প্রস্তর প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। অর্থাৎ কাস্ট গুহায় বিভিন্ন প্রকার যে সঞ্চয়জাত ভূমিরূপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। 16 নম্বর, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য। মোটামুটি সম্মুখ তট এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ধরে নেওয়া যেতে পারে যেটা 100% কিন্তু কমন। এরপরে সমুদ্রভৃগু কি? এটাও গুরুত্বপূর্ণ মোটামুটি। 19 নম্বর, সামুদ্রিক ক্ষয়ের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 5 নম্বরের জন্য, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে করতে হবে। এরপর 20 নম্বর প্রশ্ন, গঠনকারী ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে পড়ে 21 এবং 22 নম্বর প্রশ্ন অবশ্যই করে যাবে। রিয়া এবং ফিওড উপকূলের মধ্যে পার্থক্য, অথবা ফিওড উপকূল বলতে কী বোঝো, উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্ত, এটা অবশ্যই করবে। এই পরের 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 24 নম্বর, পুরোদেশীয় তটভূমি কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন মোটামুটি। বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্র সহ আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে 26 নম্বর প্রশ্ন, স্বাভাবিক খিলান বলতে কী বোঝো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্রের সংজ্ঞা, ক্ষয়চক্রের বাধা বলতে কী বোঝো? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নটা, নদীর পুনর্জীবন লাভ বলতে কী বোঝো? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এটাও আসতে পারে 2 মার্কসের, 2 মার্কের, সেটা খুবই গুরুত্বপূর্ণ। নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো 5 নম্বরে, এটা কিন্তু অবশ্যই করে যাবে। একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো? মোটামুটি স্বাভাবিক ক্ষয়চক্রের তত্ত্বটি আলোচনা করো। এটা আসার সম্ভাবনা এইভাবে খুব কম, হয়তো স্বাভাবিক ক্ষয়চক্রের কোনো একটি পর্যায়ের বৈশিষ্ট্য আলোচনা করে দিতে পারে, তবে স্বাভাবিক ক্ষয়চক্রটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য মোটামুটি গুরুত্বপূর্ণ। 8 নম্বর, স্থিতিশীল পুনর্জীবন লাভ কীভাবে ঘটে? এটা গুরুত্বপূর্ণ। নদীর পুনর্জীবন লাভের ফলে নদী মঞ্চ কীভাবে গঠিত হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 3 মার্কের। এটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিল, আবার আসার সম্ভাবনা রয়েছে। এরপর তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী, চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। একবার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছিল, আবার আসার সম্ভাবনা আছে। জাফরিরূপী জলনির্গম প্রণালী বলতে কী বোঝো? মোটামুটি পূর্ববর্তী নদীর সংজ্ঞা, এটা 100% ধরে নেওয়া যেতে পারে আসবে। অধ্যারোপিত নদী নকশা বলতে কী বোঝো বা অধ্যারোপ নদী কী? মোটামুটি গুরুত্বপূর্ণ। অধ্যারোপিত নদীর নকশা এবং উদাহরণ, পূর্ববর্তী নদীর সংজ্ঞা উদাহরণ অবশ্যই দুটোরই কিন্তু করতে হবে, দুটোই কিন্তু মাথায় রাখতে হবে। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশা। এরপরে জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলো কী কী? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নদী নকশা গঠনের প্রধান ভূগঠনিক নিয়ন্ত্রকগুলো কী কী? মোটামুটি গুরুত্বপূর্ণ। কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী নদীর নকশার মধ্যে পার্থক্য, কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী নদীর নকশার মধ্যে পার্থক্য, এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে যে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কী বোঝো বা কী ধরনের ভূগঠনে অঙ্গুরীয় আকৃতির নদী নকশা গড়ে ওঠে তা আলোচনা করো। 2 মার্কের বা 1 মার্কের আসতে পারে এটা। চতুর্থ অধ্যায় মৃত্তিকা, মাটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মাটি সৃষ্টিতে জলবায়ু এবং আদিশিলার প্রভাব, এটা কিন্তু অবশ্যই করবে, অবশ্যই আসবে এখান থেকে প্রশ্ন। এরপর ল্যাটেরাইজেশন বলতে কী বোঝো? মোটামুটি মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু অবশ্যই করবে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা মৃত্তিকা থেকে অবশ্যই করে যাবে, খুবই সম্ভাবনা রয়েছে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু কমন আসবে। এলিভেশন ও ইলিভেশনের মধ্যে পার্থক্য, মোটামুটি মৃত্তিকার পিএইচ, এটা করতে হবে। মৃত্তিকার গ্রথন কি, ডুরি ক্রাস্ট কি? ডুরি ক্রাস্ট অবশ্যই করে যাবে, এটা 1 মার্ক কিংবা 2 মার্কের ক্ষেত্রে আসতে পারে। মৃত্তিকার গ্রথনও 2 মার্ক কিংবা 1 মার্কের ক্ষেত্রে আসতে পারে। এরপরে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের সংজ্ঞা দাও। 2 নম্বরের প্রশ্ন, বা উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, মোটামুটি গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যেটা রয়েছে মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো, অথবা এভাবে আসতে পারে ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব আলোচনা করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা কিন্তু বহুত দিন আগে এসেছে পরীক্ষায়, আবার আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই এই প্রশ্নটা করে যাবে। ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা অবশ্যই কিন্তু করে যাবে সবাই। এরপরে 4 নম্বরের প্রশ্ন, জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোটামুটি। এরপরে 4 নম্বরের প্রশ্ন, জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোটামুটি গুরুত্বপূর্ণ। বিশ্ব জলবায়ুর ওপর এল নিনোর প্রভাব, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। জেট বায়ুর জীবনচক্র বা ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এভাবে প্রশ্ন এসে থাকে, ইন্ডেক্স সাইকেলটা কোন বায়ু প্রবাহের সঙ্গে সম্পর্কযুক্ত, 1 মার্ক এসে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। ইন্ডেক্স সাইকেল হচ্ছে জেট বায়ুর জীবনচক্র, বা ইন্ডেক্স সাইকেল যদি আলোচনা করতে পারে তাহলে জেট বায়ুর জীবনচক্রই আলোচনা করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর জীবনচক্র চিত্রসহ আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সাধারণত 5 নম্বর বা 6 নম্বরে এসে থাকে। ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠনগত বৈশিষ্ট্য, এই প্রশ্নটা কিন্তু আসেনি, অনেক দিন থেকে আসার সম্ভাবনা রয়েছে এবছর, অবশ্যই করবে। ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠনগত বৈশিষ্ট্য বা ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উষ্ণ ও শীতল সীমান্তের সংজ্ঞা দাও, অথবা উষ্ণ ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য, এটা কিন্তু অবশ্যই করবে। এরপরে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এটা কিন্তু অবশ্যই করে যাবে। জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? জিওস্ট্রপিক বায়ু বলতে যে বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাকে বলা হয় জিওস্ট্রপিক বায়ু, এটা কিন্তু মাথায় রাখবে। 2 নম্বরের করতে হবে সংজ্ঞা, এবং এটাকে বুঝিয়ে ব্যাখ্যা করে কিন্তু লিখতে হবে 2 নম্বরে এলে। এরপরে 12 নম্বর প্রশ্ন, রসবি তরঙ্গ বলতে কী বোঝো? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রসবি তরঙ্গ 2 নম্বরের জন্য। আইডিজেড কি? এটা 1 মার্ক কিংবা 2 মার্কের ক্ষেত্রে আসতে পারে। 4 o'clock রেইনও 2 মার্ক কিন্তু 1 মার্কের জন্য আসতে পারে। জিওস্ট্রপিক বায়ুও কিন্তু 2 মার্ক বা 1 মার্কের সময় 2 মার্ক বা 1 মার্কের ক্ষেত্রে আসতে পারে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বর প্রশ্নটা, ভূমধ্য সাগরীয় জলবায়ু ফল উৎপাদনে বিখ্যাত কেন? এটা যদিও অর্থনৈতিক ভূগোলেও এই প্রশ্নটি রয়েছে,
তবে জলবায়ু চ্যাপ্টারেও কিন্তু এই প্রশ্নটা রয়েছে। 16 নম্বর, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব মোটামুটি গুরুত্বপূর্ণ, উদাহরণসহ বিভিন্ন প্রকার জঙ্গল বা মরু উদ্ভিদের সম্পর্কে আলোচনা করো। এটা ধরে নিতে পারো 100% কমন আসার সম্ভাবনা। এরপরে মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, যদি এটা না আসে তাহলে 18 নম্বর প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি রয়েছে। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে 20 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের মধ্যে পার্থক্য বা হেলিওফাইট ও স্কিওফাইট উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এরপরে 21 নম্বর, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এটা কিন্তু অবশ্যই সবাই করে যাবে। আমার মনে হয় এই 21 অথবা এই 17 নম্বর, এই দুটোর মধ্যে কিন্তু একটা কমন চলে আসবে। অবশ্যই প্রশ্নগুলো সবাই কিন্তু খাতায় নোট করে নেবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 22 নম্বর প্রশ্ন, ওজোন স্তরকে পৃথিবীর সৌরপর্দা বলা হয় কেন? 1 মার্কের এলে কোন স্তরকে, বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর সৌরপর্দা বলা হয়? সেটা ওজোন স্তর হবে। তো ওজোন স্তরকে কেন বলা হয় কারণটা কিন্তু লিখতে হবে 2 নম্বরের জন্য। মৌসুমী বিস্ফোরণ, এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চব্বিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ভাসমান মৌলিক জলজ উদ্ভিদের সংজ্ঞা এবং উদাহরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে 6ষ্ঠ অধ্যায় থেকে জীববৈচিত্র্য বলতে কী বোঝো বা জীববৈচিত্র্যের সংজ্ঞা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের কারণ বা জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাথে রয়েছে সংক্ষেপে জীববৈচিত্র্য গুরুত্বগুলি আলোচনা করে। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। দুটোই প্রশ্ন কিন্তু সাধারণত 4 মার্কের আসতে পারে বা 5 নম্বরে আসতে পারে। জীববৈচিত্র্য হটস্পট বলতে কী বোঝো বা জীববৈচিত্র্য তপ্তবিন্দু বা জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্র কী, এটাও কিন্তু 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের 2টি জীববৈচিত্র্য হটস্পট বা জীববৈচিত্র্য উষ্মা অঞ্চলের উদাহরণ। 4টা অঞ্চল রয়েছে, যে কোনো 2টা কিন্তু লিখতে পারো। একটা হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বত, তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল বা সন্ধ্যা অঞ্চল, তারপরে যেটা ইন্দো বার্মা অঞ্চল। এই 4টার মধ্যে যে কোনো 2টা দিতে হবে। এরপরে ইনসিটু ও এক্সিটু এদের সংজ্ঞা, এদের দুটার সংজ্ঞা, এক্সিটু সংজ্ঞা যদি চলেছে এর আগে। তো ইনসিটুর সংজ্ঞা বা ইনসিটু বলতে কী বোঝো, ইনসিটু এবং এক্সিটুর মধ্যে পার্থক্য, অর্থাৎ অন্তঃক্ষেত্রীয় এবং বহিঃক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝো, সংজ্ঞাটা অবশ্যই করবে। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, এটা সাধারণত বড় প্রশ্ন আসবে না এবার। এরপরে 7ম অধ্যায়, দুর্যোগ ও বিপর্যয়, দুটোর সংজ্ঞা করতে হবে। মোটামুটি ইম্পর্টেন্ট। দুর্যোগ এবং বিপর্যয় যে পার্থক্যটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হড়পা বান বলতে কী বোঝো, গুরুত্বপূর্ণ। মেঘ ভাঙা বৃষ্টি, গুরুত্বপূর্ণ। বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন, গুরুত্বপূর্ণ। বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো। এইখান থেকে যে সাধারণত 2 মার্কের প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। লাস্ট মিনিট সাজেশনের প্রাকৃতিক ভূগোলের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আলোচনা করলাম। ভিডিওতে যে অর্থনৈতিক ভূগোলের যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।